সবাইকে আবার একবার সুস্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো আজকে আমরা একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে স্যার আমরা প্যাসেজ নিয়ে অনেক সমস্যা আমাদের মধ্যে থাকে। তো এই যে প্যাসেজের যে সমস্যা ওইটা কি করে আমরা সমাধান করতে পারি, এই প্যাসেজের সমস্যাটা আজকে আমরা সমাধান করব আপনাদেরকে সাথে নিয়ে। এই যে প্যাসেজ গুলো আমরা দেখতে পাচ্ছি এই সেটে আমাদের দুটা প্যাসেজ আছে। তো দুটা প্যাসেজ আমি আপনাদের সঙ্গে সলভ করব এবং কিছু প্যাডাগজি আছে, প্যাডাগজি গুলো সলভ সম্পূর্ণ 30 মার্কের এজ এ মক টেস্ট হিসেবে আপনারা নেবেন। এবং এই মক টেস্টটা আমরা করিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। যারা মক টেস্ট দিয়েছেন আপনারা জানেন। তো মক টেস্টের আনসার গুলো কি করে হতে পারে এগুলো আমরা প্রত্যেকটা অ্যানালাইজ করা যদি সম্ভব না হয় কিছুটা আমরা অলরেডি পেইড ক্লাসও করবো এবং ফ্রি ক্লাসও আপনারা কিছুটা পেয়ে যাবেন। তো এই একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। তো প্যাসেজের পর আমাদের দেখুন একটা প্রশ্ন দেওয়া আছে, গদ্যাংশটা মূলত কি ধরনের গদ্যাংশ? এটা শিল্প সমালোচনামূলক, প্রক্রিয়ামূলক, না স্মৃতি বর্ণনা, নাকি প্রতিবেদনমূলক? তো এখানে আমরা প্যাসেজটাকে একটু হালকা ভাবে আমাদের একটু পড়ে নিতে হবে। প্যাসেজটাকে যদি আমরা হালকা ভাবে একটু যদি পড়ে নিই তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। একটু প্যাসেজটা আমরা একটু হালকা ভাবে পড়ি, আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু দেখার চেষ্টা করুন। বর্তমান সময়ে এই টুকরা শিল্পীরা স্থায়ীভাবে কোনো স্থানে বসবাস করলেও একই সময়ে ওই শিল্পী সম্প্রদায় ঝুলা বা কাঁধের বাঁকে তাদের সাজ সরঞ্জাম নিয়ে কাজের সন্ধানে গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়াতেন। কিছু কিছু মানুষ ছিল যারা শিল্পী সম্প্রদায় ছিল, তারা কি করতো, তাদের ঝুলা একটা কাঁধের মধ্যে নিয়ে তারা গ্রামে গ্রামে যেত। গৃহস্থেরা বলতো যে আমাকে একটা লক্ষ্মীর ঝাঁপি বানিয়ে দাও, বা অন্যান্য গৃহশিল্পী কিছু একটা বানিয়ে দাও, তৈরি করা ফরমাইশ দিত। তখন তারা কি করতো, সেখানে বসেই তারা পিতল ঢালাই করে এই পার্থিব দ্রব্যটি তৈরি করে দিত। পার্থিব মানে এই যে গৃহস্থালী যা জিনিসটা চাইছেন সেটা তারা তৈরি করে দিত। কি করে তৈরি করে দিত স্যার? তারা এই পিতল ঢালাই করে, অর্থাৎ পিতল দিয়ে তারা জিনিসটা তৈরি করে দিত। প্রথমে গৃহস্থকে দিতে হতো একটা পিতলের ভাঙ্গা বাসন। প্রথমে ওই গৃহস্থ তাকে কি দিতেন? প্রথমে এই গৃহস্থ, আমি সম্পূর্ণটা প্যাসেজ একটু পড়ে নিচ্ছি কারণ এটা যদি একটু পড়ে নিই তাহলে সবগুলো প্রশ্ন মোটামুটি একটা হয়ে যাবে। দেখে নিন, গৃহস্থকে দিতে হতো পিতলের ভাঙ্গা বাসন বা বাসন কুসন যেগুলো আছে, এই যে ঘরের ভাঙ্গা বাসন কুসন যেগুলো আছে ওইগুলা গৃহস্থ তাকে দিতে হতো। ওই যে শিল্পী যে আসতেন বাড়িতে, তারা ওইগুলোকে হাতুড়ে দিয়ে ভাঙতো, তারা হাতুড়ে নিয়ে আসতো, তারা হাতুড়ে দিয়ে ওইগুলোকে ভাঙতো এবং সঙ্গে একটি মাটির গোলাকার মুচিতে তারা ভরতো। মাটির গোলাকার কিছু একটা বস্তু থাকতো, ওটার মধ্যে তারা ওই পিতলের বস্তুটা ঘুরে মানে ভরে দিত। এবার কাছাকাছি কোনো একটা উনুন তারা খুঁড়ে নিত, মাটিতে একটা উনুন বুঝতে পারছেন তো, চুলা যাকে বলা হয়। এই উনুন তারা খুঁড়ে এই পিতল ভাঙ্গা পূর্ণ মুচিটাকে সম্পূর্ণ এটাকে তারা কি করতো, মাঝখানে বসিয়ে আগুন লাগিয়ে দিত এবং সঙ্গে থাকতো একটি কাজের জন্য একটি ছোট হাপড়, এবং তাদের একটা ছোট হাপড় থাকতো। ততক্ষণে তারা শিল্পীরা ওই ঝুলির ভিতর থেকে মোমের তাল বের করে গালিয়ে নিয়ে এক জাতপুঞ্জিতে ঢালতে থাকেন। অর্থাৎ এতক্ষণ আমরা যা পড়লাম, এই পড়া থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা তারা কি করছে স্যার, এটা গদ্যাংশটা শিল্প সমালোচনামূলক হবে না। সমালোচনা মানে হচ্ছে ক্রিটিসিজম। এখানে শিল্প নিয়ে কিছু একটা দোষ আলোচনা করা হবে যে শিল্পটা আসলে ঠিক নয়, শিল্পটা উচিত নয়, এই ধরনের কিছু একটা দেওয়া উচিত ছিল। এই ধরনের তো কোনো কিছু আমরা এখানে পাইনি, তার মানে সমালোচনামূলক হবে না। এটা মেমোরি বেসড, অর্থাৎ আমার মেমোরি থেকে কিছু বলছি, এটা ওরা প্রতিবেদন না, এটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস। স্যার এটা কিসের প্রসেস? এটা এই গদ্যাংশটা হচ্ছে একটা প্রক্রিয়া বর্ণনামূলক। তো এবার কি প্রক্রিয়া করছে? ওই যে পিতলের পুরনো বাসন দিয়ে নতুন কিছু তৈরি করার যেটা প্রসেস, এই প্রসেসটা এখানে চলছে। কি প্রথমে আমি এইগুলাকে সবগুলাকে একটা ভরবো, একটা কোথায় বলবো স্যার, কোথায় ভরবো, একটা বাসন কুসন নেব, তারপর একটা এই মাটির গোলাকার মুচিতে ভরবো, তারপর সবগুলাকে হাতুড়ি দিয়ে পেটাবো, হাতুড়ি দিয়ে পেটানোর পর সবগুলাকে একটা আমি চুলার মধ্যে দিব, তারপর মোমের তাল বের করে গালিয়ে নেব, এগুলা করব। সুতরাং এটা একটা প্রসেস, সুতরাং এটা হচ্ছে প্রক্রিয়ামূলক প্রক্রিয়া। আচ্ছা, এবারে দেখি তো ডুকরা শিল্পীদের পেশা কি ছিল? তাদের পেশা মানে কাজ, সে তার কি কাজ ছিল? পিতলের পুরনো বাসন গলিয়ে নতুন বাসন তৈরি করা, বালি কাদা দিয়ে বিভিন্ন বস্তুর প্রতিরূপ তৈরি করা, মোম গলিয়ে বিভিন্ন গৃহশিল্প সামগ্রী তৈরি করা, পিতল গলিয়ে বিভিন্ন গৃহশিল্পী তৈরি করা। তো এবারে একটা জিনিস আমরা লক্ষ্য করুন, এখানে তাদের মূল পেশাটা কি ছিল? যদি বলি পেশা মানে কি? একজন শিক্ষকের পেশা কি শিক্ষকতা করা,
একজন মাটির যে মাটির বাসন বানায় তার পেশা কি মাটির বাসন বানানো। তো এখানে এই যে শিল্পী যে ছিল, এই শিল্পীদের পেশা কি ছিল? তাদের পেশা ছিল যে তারা বাড়িতে গিয়ে তারা পিতলের বাসন তৈরি করত। পিতলের বাসনটা কি করে তৈরি করতো? এখানে দেখুন আগুনের একটা ব্যাপার আছে, যে উনুনের ব্যাপার আছে। আমরা দেখতে পাচ্ছি স্যার উনুন কোথায়, আমরা উনুন দেখতে পেয়েছিলাম তাই না? কোথায় ছিল উনুন? এই দেখুন, তারা উনুন ঘুরে এই ভাঙ্গা পিতল গুলা এই মাঝখানে বসিয়ে আগুন লাগিয়ে দিত, অর্থাৎ পিতল গলিয়ে পিতল দিয়ে তারা কি করতো? গৃহশিল্পী তৈরি করতো। গৃহশিল্পী বলতে এখানে দেখুন দেওয়া আছে গৃহশিল্পী, দেখুন এই দেখুন গৃহশিল্পী, অন্যান্য গৃহশিল্পী, গৃহস্থরা তাকে বলতো যে লক্ষ্মীর ঝাঁপি বানিয়ে দাও, অথবা অন্যান্য কিছু গৃহশিল্পী বানিয়ে দাও। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার আমাদের কি হবে? পিতল গলিয়ে বিভিন্ন গৃহ আর শিল্পী সামগ্রী তৈরি করা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন দেখি। পেশার খাতিরে ঢুকরা শিল্পীদের অনেক জিনিস সঙ্গে নিয়ে ঘুরতে হতো, সেগুলির মধ্যে দুইটি জিনিস হলো। তারা কি করতো? যে তারা পেশার খাতিরে তারা কি করতো? বিভিন্ন নতুন নতুন কিছু জিনিস তারা সঙ্গে নিয়ে আসতো। এই দুটা জিনিস কি কি আমরা একটু আগে আপনাদেরকে বলেছি, পেশে আমরা একটু দেখে নেই। তারা কি করতো? দেখুন, তারা একটা হাতুড়ি দিয়ে ভাঙতো, তার মানে হাতুড়িটা তারা নিয়ে আসতো, এবং এই কাজের জন্য একটি ছোট্ট একটা হাপড় থাকতো, তার মানে এই হাতুড়ি এবং হাপড় তারা সঙ্গে নিয়ে আসতো। তো এখানে কারেক্ট আনসার যদি আমরা দেখি, এখানে দেখুন, এখানে কারেক্ট আনসার হবে হাতুড়ি এবং হাপড়। তো দেখুন কি বলেছে, তারা অনেক জিনিস সঙ্গে নিয়ে ঘুরতে হতো। পেশার খাতিরে ডুকরা শিল্পীরা কি করতো? অনেক জিনিস তারা সঙ্গে নিয়ে ঘুরতো। তো এবার কথা হচ্ছে স্যার, পিতলের মাটির বাসন, তো পিতলের বাসন কুসন তারা তো সঙ্গে নিয়ে আসতো না। তারা যে বাড়িতে যেত, ওই বাড়িতে বলতো যে পুরোনো যদি বাসন কুসন থাকে তো ওইগুলা দাও। এবং উনুন তো আমরা সঙ্গে নিয়ে ঘুরি না স্যার, উনুন তো যেখানে ইচ্ছা সেখানে মাটিতে তারা এক সাইডে তারা উনুন পেতে দেয়, এটা বেসিক্যালি আমরা দেখেছিলাম। তো এখানে উনুন তো সঙ্গে নিয়ে ঘোরা যায় না, উনুন তো সঙ্গে নিয়ে ঘুরে না। এবং গৃহশিল্প সামগ্রী তারা জায়গাতে বসে তারা তৈরি করে, তারা সেটা সঙ্গে নিয়ে আসে না। সুতরাং এটা কারেক্ট আনসার নয়। তারা হাতুড়ি এবং হাপড় সঙ্গে নিয়ে আসে। তারা যে জিনিসগুলো সঙ্গে নিয়ে আসে এগুলো হচ্ছে হাতুড়ি এবং হাপড়। এই প্রশ্নটা দেখুন, গদ্যাংশ অনুসরণে গৃহশিল্পী সামগ্রীর একটি দৃষ্টান্ত। তো গৃহশিল্পী তারা যে গৃহশিল্পী জিনিসগুলা যে তৈরি করে তার সামগ্রী একটা দৃষ্টান্ত আমাদের দিতে হবে। কি কি স্যার? উনুন, মোমের লাত্তি, না মোমের ঝাঁপি, নাকি মূর্তির ছাঁচ? তো গৃহশিল্প তারা সামগ্রী তারা তৈরি করে। তো গৃহশিল্প সামগ্রী কি কি? এই দেখুন, এখানে তারা বিভিন্ন গ্রামান্তরে ঘুরতো, গৃহস্থেরা বলতো যে একটা লক্ষ্মীর ঝাঁপি বানিয়ে দাও, অথবা অন্যান্য গৃহশিল্পী। তার মানে গৃহশিল্পীর একটা নাম হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি বানিয়ে দাও, অথবা অন্য কিছু একটা তুমি বানিয়ে দাও। তার মানে এখানে কারেক্ট আনসার হবে কি হবে স্যার? লক্ষ্মীর ঝাঁপি হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেল? এবার পরবর্তী 125 যদি বলি, এই দেখুন, ঢোকরা শিল্পদ্রব্য প্রস্তুত প্রক্রিয়ার কয়েকটা কাজ যদি আমরা দেখি, তো কয়েকটা কাজ যদি দেখি, তো এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? প্রথমে কি করতে হয়? তারা প্রথমে কি করে? প্রথমে তারা পুরনো বাসন কাসন গুলো তারা ভাঙে, তার মানে প্রথমে বি আসবে। তার মানে এই দুইটা অপশন আমাদের হবে না। তারপর বি এর পরে আমাদের এ আসছে, তো এ মানে তারপর মোম গলানো, এটা বাধ্যতামূলক থাকছে। তারপরে কুটনা মাটির উপর মোম জড়ানো, না গলিত পিতল ঢালা। তো একদম শেষে তারা কি করে আমরা একটু যদি দেখে নেই, শেষে তারা কি করে যদি আমরা একটু দেখি, সবার লাস্টে এই দেখুন, সারাশি দিয়ে মুচিটিকে ধরে যাওয়া পেতল ঢেলে দেওয়া হয়। শেষে তারা কি করে? পেতলটা ঢেলে দেয়, সর্বশেষে পেতলটা ঢেলে দিলে কাজ হয়ে যায়। তো গলিত পেতল ঢালা হচ্ছে লাস্টে, সুতরাং বি হবে লাস্টে, আর বি হবে প্রথমে। তো বি হবে প্রথমে, বি হবে শেষে, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। তো সবের প্রথমে তারা যে তৈরি করে, প্রথমে তারা কি করে? পুরানো বাসন কাসন গুলাকে ভাঙবে, তারপর মোম গলাবে, মোম গলিয়ে মানে পিতল জ্বালাবে আর কি। তারপর হচ্ছে এই যে কুটনাটা মাটির উপরে মোম জড়াবে, তারপর গলিত পিতল গুলো তার মধ্যে ঢালবে, তখন নতুন একটা কিছু একটা শেপ দেবে, তখন এটা তৈরি হয়ে যাবে। তো আলটিমেটলি অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এবার 126 যে প্রশ্ন, আমি একটু জুম করছি আপনাদের জন্য, একটু দেখে নেওয়ার চেষ্টা করব। গলে যাওয়া পিতল ঢেলে দেওয়া হয়, এখানে গলে যাওয়া পেতল কথাটিকে অন্য কোন ভাবে বলা যায়? তো গলে যাওয়া পেতলকে আমরা অন্য কোন ভাবে বলতে পারি? তো এখানে দেখুন আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? গলমান পেতল, তারপর দেওয়া আছে গলনশীল পেতল, না গলন্ত পেতল, না গলিত পেতল। তো এই ক্ষেত্রে 126 এর কারেক্ট আনসার কি হবে? আপনারা একটু বলার চেষ্টা করুন, 126 কি হবে বলে দেখুন তো আপনাদের কারেক্ট হয় কিনা, না একটু চেষ্টা করুন তো।
এই ক্ষেত্রে দেখুন প্রথমে কি দেওয়া আছে স্যার, প্রথমে দেওয়া হচ্ছে গলমান পেতল। তো সেই গলমান পেতল মানে কি? গলমান পেতল মানে হচ্ছে যা বর্তমানে গলছে বা গলার প্রক্রিয়া আছে, অর্থাৎ যে জিনিসটা বর্তমানে গলছে সেটাকে আমরা গলমান বলতে পারি। আর গলনশীল মানে যা খুব সহজে গলে যায়। গলনশীল যদি আমরা কিছু বলি যেটা সহজে গলে যাবে, এটাকে বলা হয় কি? গলনশীল। যা সহজে গলে যায় এটাকে আমরা কি বলতে পারি? গলনশীল বলতে পারি। আর গলন্ত পেতল, তো গলন্ত পেতল মানে কি স্যার? গলন্ত শব্দের অর্থটা যদি আমরা দেখি, গলন্ত মানে যা গলছে মানে এইমাত্র মানে এখনো গলছে আর কি। গলছে মানে কাজটা চলছে, গলছে, এখন বর্তমানে আমরা গলাচ্ছি, এটাকে বলা হবে। এখানে বলেছে গলে যাওয়া পেতল মানে অলরেডি গলে গেছে। তো এটা কারেক্ট আনসার হবে, যা ইতিমধ্যে গলে গেছে। এটাকে আমরা বলতে পারি গলিত পেতল। যা ইতিমধ্যে গলে গেছে এটাকে আমরা বলতে পারি গলিত পেতল। সুতরাং এই যে শব্দগুলা গলমান, গলনশীল, গলন্ত, গলিত, এগুলা এই যে শব্দ অনুযায়ী মিনিং গুলা জানা খুব প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যায় পড়বে। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে গলিত পেতল মানে যা অলরেডি গলে গেছে, তো সেটাকে বলে যায় গলে যাওয়া পেতল, সেটাকে বলা হয়। তারপর যদি দেখি গৃহস্থ পদটি কোন তৎপুরুষ সমাস, সেখানে দেখুন তৎপুরুষ সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সমাসের অনেক প্রকারভেদ রয়েছে, তার মধ্যে তৎপুরুষ সমাস এক ধরনের সমাস। এখানে বলেছে এটা কোন ধরনের সমাস, এটা হচ্ছে কোন ধরনের তৎপুরুষ সমাস যদি আমরা বলি, তো এটা কোন ধরনের তৎপুরুষ সমাস? কোয়েশ্চন নাম্বার 127। তো এটা কারেক্ট আনসার হবে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা কেন হলো আমরা অলরেডি কনসেপ্টের ক্লাস আমরা ডিসকাস করেছি, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে দেখুন বিশেষণ পদ কোনটি, এখানে গৃহস্থ, বর্তমান, আকৃতি, যথাযথ। এখানে কারেক্ট আনসার হবে যথাযথ হচ্ছে এখানে বিশেষণ পদ, সেটা বিশেষকে বিশেষিত করে। গৃহস্থ, বর্তমান, আকৃতি এগুলা কিন্তু এক একটা বিশেষণ পদ নয়। আচ্ছা, এবারে আমরা এই প্যাসেজটা আমরা দেখলাম, প্রশ্নগুলা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যাই পরবর্তী আরেকটা প্রশ্নে, পরবর্তী আরেকটা প্যাসেজে। এই প্যাসেজটা যদি আমরা যাই, তো এই প্যাসেজটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখুন এই প্যাসেজ অনুযায়ী আমাদের কি হবে কারেক্ট আনসার যদি আমরা দেখি। এটা হচ্ছে সাধারণত অভিনয় বলতে আমরা বুঝি একটি লিখিত পাণ্ডুলিপির লাইনগুলি স্মৃতি থেকে বলা। সেক্ষেত্রে অভিনীত চরিত্রগুলির পোশাক পরে, মুখে মেকআপ দিয়ে নির্দিষ্ট দৃশ্যপট এবং আলোক সম্পাতের মধ্যে ওই লাইনগুলি সহ অভিনেতার সঙ্গে আদান প্রদান করা। এ পদ্ধতিতে সুপ্রাচীন কাল থেকে নাটক প্রযোজিত হয়ে আসছিল, কিন্তু স্তানিস্লাভস্কির পদ্ধতির ব্যতিক্রম করলেন। এই স্তানিস্লাভস্কির মতে অভিনয়ের অধিকাংশ স্থলই হচ্ছে অবচেতন মনের অধীন। এই অবচেতনকে জাগ্রত করার ক্ষেত্রে এক বিশেষ পদ্ধতি রয়েছে। অবচেতন মনকে সবসময় জাগ্রত করা যায় না। যাই হোক, আমরা এতটুকু পড়লাম। এখান থেকে আমরা যদি প্রশ্নটা দেখি যে মূলত এই যে বিষয় বিচারের রচনাটা কি ধরনের রচনা, সেটা তথ্যমূলক হবে, তত্ত্ব, কল্পনা না সৃজন। আচ্ছা, সৃজন বলতে কি বুঝি? সৃজনমূলক মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এখানে আমরা ক্রিয়েটিভিটি অর্থাৎ একজন ছাত্র বা কোনো একজন নতুন ব্যক্তি সে নতুন কিছু তৈরি করছে, এই ধরনের কোনো একটা কিছু পাচ্ছি, এই ধরনের কোনো একটা কি পাচ্ছি যে নতুন কিছু একটা তৈরি করছে, নতুন কিছু তৈরি করছেন। এটা অভিনয়ের তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছে যে অভিনয় কি, অভিনয়ের যে তাত্ত্বিক দিকগুলা কি কি, এইগুলা জিনিসগুলা বলা হচ্ছে। সুতরাং সৃজনমূলক তো এখানে হবে না, মানে ক্রিয়েটিভিটি এখানে তো নেই। কেউ একজন নতুন কিছু তৈরি করছে, কি করে তৈরি করছে তার একটা বিস্তারিত আলোচনা এটা দেখতে পাইনি। কল্পনা, কল্পনা মানে ইমাজিনেশন। যেমন লেখক, কোন একজন লেখক, ধরুন আমি একজন লেখক, আমি ইমাজিন করে একটা গল্প একটা তুলে ধরলাম, ইমাজিনেশন করে একটা গল্প আমি তুলে ধরলাম, যে এই পরীক্ষাতে এই হবে, এই পরীক্ষাতে সেই হবে, বিভিন্ন একটা গল্প, যে কোনো গল্প যেটা কল্পনা প্রবণ বা ইমাজিনারি গল্প যদিও সেটা হয়ে গেল। আর তথ্যমূলক যদি বলি, তথ্য মানে এখানে একটা তথ্য মানে কি বুঝলাম, একটা ইনফরমেশন। তথ্য যদি বলি তাহলে একটা ইনফরমেশন, একটা নির্দিষ্ট ইনফরমেশন দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ইনফরমেশন রিলেটেড হবে। এই তিনটাও তো না, সুতরাং কারেক্ট আনসার এখানে ডাইরেক্ট, এখানে আমাদের কি বলতে পারি, এটা কারেক্ট আনসার হয়ে যাবে, তথ্যমূলক এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আর এই গদ্যাংশটি তথ্যমূলক রচনা, কারণ কি স্যার? কারণ আমরা একটু দেখে নিই, এতে কোনো গল্প, কাহিনী বা ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু বর্ণনা করা হয়নি, বরঞ্চ এখানে আমরা অভিনয়ের তত্ত্ব, ধারণা বা পদ্ধতি এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেটা আমরা এই ক্ষেত্রে দেখতে পেয়েছি। এই যে অভিনয়, এই অভিনয়ের যে তত্ত্বগুলা রয়েছে, এই অভিনয়ের তত্ত্বগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে এখানে ব্যক্ত দেখতে পেয়েছি, অভিনয়ের ধারণাগুলা ব্যক্ত হয়েছে। আর তাছাড়া অভিনয় কি তার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে,
পাণ্ডুলিপির সংলাপগুলা মুখস্থ করতে অভিনয় করতে হয়, তার একটা ব্যাখ্যা করা হয়েছে। অভিনয়ে যেটা এই যে স্টানিস্লাভস্কির যেটা অভিনয় তত্ত্ব সেটাও কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করেছি। তো এক লাইনে যদি বলি তো এটি তত্ত্বমূলক রচনা, কারণ এতে অভিনয় সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, ধারণা, নীতি এবং পদ্ধতির যে বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে এইগুলা এখানে প্রকাশ পেয়েছে। সুতরাং সর্বদিক থেকে বিচার করলে এটা হচ্ছে একটা তত্ত্বমূলক রচনা। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। গদ্যাংশটির মূল বিষয় হচ্ছে নাট্যশিল্পে অভিনেতার স্থান, প্রযোজনার স্থান, স্টানিস্লাভস্কির অবদান নাকি মঞ্চায়নের বিভিন্ন উপাদান। তো গদ্যাংশ অনুযায়ী যদি আমরা বলি, তো গদ্যাংশ অনুযায়ী সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কে ফেলেছে? এই যে স্টানিস্লাভস্কি। ইনি কিন্তু এই অভিনয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন। উনার মতে অভিনয়টা কি ধরনের হতে পারে। সুতরাং উনার অবদান কিন্তু এই নাট্যশিল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্পূর্ণ গদ্যটা যদি আমরা শেষ পর্যন্ত পড়বো, পরবর্তী সময় দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে এই যে স্টানিস্লাভস্কির অবদান এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 131। স্টানিস্লাভস্কির মতে সার্থক অভিনয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? স্টানিস্লাভস্কির মতে সার্থক অভিনয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? অভিনেতার সংলাপের পাণ্ডুলিপি, অভিনেতার অবচেতন মনের সম্পূরণ, মঞ্চে ব্যবহৃত কৃত কৌশল নাকি দক্ষ প্রযোজনা। এখানে আমরা দেখুন স্যার, আমরা এখানে স্টানিস্লাভস্কির কথা বলতে হবে। তো এখানে স্টানিস্লাভস্কির থেকে আমরা শুরু করব। স্টানিস্লাভস্কির মতে অভিনয়ের অধিকাংশ স্থলই হচ্ছে অবচেতন মনের অধীন। তিনি কি বলেছিলেন? তিনি বলছেন যে অবচেতন মনের অধীন। তো এই অবচেতনকে জাগ্রত করার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি রয়েছে। অবচেতন মনকে সব সময় জাগ্রত করা যায় না। বস্তুত সচেতন ভাবে যদি আমরা যথার্থ অভিনয় করতে পারলে, অবচেতন মনকে যদি আমরা স্পষ্টচিত করতে পারি, তাহলে ক্ষেত্রটা সৃষ্টি হবে। এটাই হচ্ছে প্রেরণার মূল উৎস, এটাই হচ্ছে মোটিভেশনের মূল উৎস। সুতরাং এখানে তিনি কিসের কথা বলেছিলেন? এখানে তিনি সবসময় একজন অভিনেতার অবচেতন মনের কথা বলেছিলেন, যে অবচেতন মনকে যদি আমরা সচেতন করতে পারি, সচেতন করে যদি আমরা সচেতন ভাবে অভিনয় করতে পারলে সেই অবচেতন মনটাও কিন্তু কোনো এক সময় কি হয়ে যায়? স্পষ্টচিত হয়ে যায়। সুতরাং এখানে অভিনেতার অবচেতন মনের সম্পূরণ, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝে নিতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। একজন অভিনেতার অভিনয়ের প্রেরণার মূল উৎস কোথায়? এইমাত্র যে বললাম যে একজন অভিনেতার অভিনয় প্রেরণার মূল উৎস কি? 132। যদি আমরা একটু দেখার চেষ্টা করি 132, একজন অভিনেতার অভিনয়ের প্রেরণার মূল উৎস কি? দেখুন এটাই হচ্ছে প্রেরণার উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি রুক জানা। চলো, এটাই হচ্ছে প্রেরণার মূল উৎস। তো মূল উৎসটা কি স্যার? বস্তুত সচেতন ভাবে যথার্থ অভিনয় করতে পারলে এই অবচেতন মনকে যদি আমরা স্পষ্টচিত করতে পারি, তো এটাই হচ্ছে প্রেরণার মূল উৎস। সুতরাং অবচেতন মনকে স্পষ্টচিত করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো প্রেরণার মূল উৎস কোথায় রয়েছে? অবচেতন মনে রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি স্টানিস্লাভস্কি কি বলেননি। স্টানিস্লাভস্কি তিনি কোন কথাটা বলেননি? অভিনয়ের বেশিরভাগ অংশই অবচেতন মনের অধীন, এটা তিনি বলেছেন। আমরা এতক্ষণ যে আলোচনা করছি, অভিনেতাকে তার লক্ষ্য চরিত্রের সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত করতে হবে, এটা এখনো পাইনি। আচ্ছা, দেখবো পরে। অভিনয়ের ক্ষেত্রে অভিনেতার সচেতন মনের কোনো ভূমিকা নাই। তিনি বলেছিলেন যে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতার, আমরা যখন অভিনয় করব তখন অভিনেতার সচেতন মনের কিন্তু কোনো ভূমিকা নেই। কিন্তু এখানে তিনি সচেতন মনের কোনো ভূমিকা নেই সেটা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছিলেন যে বস্তুত সচেতন ভাবে আমরা যথার্থ অভিনয় করতে যদি পারি, সচেতন ভাবে যদি আমরা যথার্থ অভিনয় করতে পারি, তাহলে কোনো না কোনো এক সময় আমাদের অবচেতন মনটাও কিন্তু ফুটে উঠবে, জাগ্রত হয়ে উঠবে। সুতরাং তিনি তো ভাই সচেতন মনের কথা তো বলেছেন। স্টানিস্লাভস্কি তিনি কিন্তু সচেতন মনের কথা তো বলেছেন। তো এখানে বলেছে সচেতন ভাবে অভিনয় যদি করতে পারি, তাহলে অবচেতন মনটা আমাদের স্পষ্টচিত হয়ে যাবে, এটাই হচ্ছে মূল প্রেরণা। এখানে তিনি সচেতন মনের কথা বলেছিলেন এবং প্রশ্নে বলেছে যে সচেতন মনের কোনো ভূমিকা নাই। তো এটাই তো স্টানিস্লাভস্কি বলেননি, ঠিক আছে না? তো এটাই এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল। বোঝা গেল আশা করি যে স্টানিস্লাভস্কি কি বলেননি? যে তিনি বলেছিলেন যে সচেতন মনের ভূমিকা আছে, কিন্তু এখানে বলেছে
সচেতন মনের কিন্তু ভূমিকা নেই, সুতরাং সেটা উল্টা বিপরীত হয়ে যাচ্ছে। প্রশ্নটা এই ধরনের আসতে পারতো যে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে নিচের কোন বক্তব্যটা সঠিক নয়, প্রশ্নটা এই ধরনের আসতে পারতো। ঠিক আছে, চলো। গদ্যাংশ অনুযায়ী কাঙ্ক্ষিত ফল প্রাপ্তির জন্য একজন সফল প্রকৌশলী এবং একজন সার্থক অভিনেতাকে সাহায্য নিতে হবে যথাক্রমে তাদের কি করতে হবে, গদ্যাংশ অনুযায়ী কাঙ্ক্ষিত যে ফল আছে এই ফল প্রাপ্তির জন্য একজন সফল প্রকৌশলী বা একজন সার্থক অভিনেতাকে কার সাহায্য নিতে হবে। প্রথমে আমরা এই সফল প্রকৌশলীটা দেখে নেই। এখানে কার কার কথা বলা হচ্ছে, একজন সফল প্রকৌশলীর কথা বলা হচ্ছে এবং একজন সার্থক অভিনেতার কথা বলা হচ্ছে। তো আমরা একটু প্যাসেজে যাই, সফল প্রকৌশলী এবং সার্থক অভিনেতা। এই দেখুন, বস্তুত প্রকৌশলী, ঠিক আছে। প্রকৃতপক্ষে অভিনয় শিল্পের মূল লক্ষ্য হচ্ছে আভ্যন্তরীণ আঙ্গিককে অভিব্যক্ত করা। বস্তুত প্রকৌশলী নিজের বুদ্ধির প্রয়োগ করে বাষ্প, বিদ্যুৎ শক্তি প্রভৃতির ব্যবহার করে। প্রকৌশলের মতো অভিনেতাও সচেতন কৌশলের সাহায্য করে। এখানে দেখবো আমরা এই যে প্রকৌশলী কি বলেছে, যে নিজের বুদ্ধির প্রয়োগ করবে। আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে প্রথমে প্রকৌশলী পেয়েছিলাম এবং একজন প্রকৃত অভিনেতা পেয়েছিলাম, তাই না? তো এই দুজন কার সাহায্য নিতে হবে? তো এই প্রকৌশলী বুদ্ধির প্রয়োগ করে বাষ্প, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। তার মানে প্রকৌশলীকে বুদ্ধির সঙ্গে কানেক্টেড বা বুদ্ধির সাহায্য নিতে হবে এবং একজন অভিনেতাও, প্রকৌশলীর মতো একজন অভিনেতাও সচেতন কৌশলের সাহায্যে নিতে হবে। তার মানে এখানে বুদ্ধি, এই দেখুন, প্রকৌশলী হচ্ছে বুদ্ধির সঙ্গে কানেক্টেড, বুদ্ধির সাহায্য নিতে হবে এবং অভিনেতাকে কি করতে হবে, সচেতন কৌশলের সাহায্য নিতে হবে। তো বুদ্ধি এবং সচেতন আমরা নিশ্চয়ই কোনো একটা অপশনে পাবো। তো বুদ্ধি এবং সচেতন আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। তো বুদ্ধি এবং সচেতন মন দেখতে পাচ্ছেন অপশন নাম্বার 4 এ দেওয়া আছে। তো অপশন নাম্বার 4 আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যদি আমরা তার পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি যে সামঞ্জস্য করা এর অর্থ কি। দেখুন, এটা একটা শব্দ অর্থ। তো শব্দার্থগুলো আপনারা সবাই জানেন যে শব্দার্থগুলা একটা বাংলা ব্যাকরণের একটা অংশ, যেটা আমরা প্যাসেজে পাবো না। তো 135 প্রশ্ন যদি বলি, তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে আমাদের সঙ্গতি পূর্ণ করা ইজ দ্য রাইট আনসার। তো সামঞ্জস্য করা মানে হচ্ছে সঙ্গতি পূর্ণ করা, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। তো প্যাসেজ নিয়ে আলোচনা করলাম। আপনাদের আজকের ক্লাসে আমরা দুটো প্যাসেজ আপনাদের আজকের ক্লাসে আমি দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে প্যাডাগজি সেকশনগুলো রয়েছে বা আরো প্যাসেজগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সুতরাং আপনারা সাথে থাকুন এবং পরবর্তী ক্লাস খুব শিগগিরই আসছে, আমরা দিয়ে যাব। প্যাসেজ নিয়ে আপনাদের অনেক কোয়ারিজ ছিল, অনেক ডাউট ছিল, তাই আজকে আমি দুটি প্যাসেজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।